আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমিন স্কুল এসএসসি ক্র্যাশ কোর্সের অর্থায়ন এবং ব্যাংকিং এর আরো একটি ক্লাস নিয়ে। আমি এসমা রায়ান আছি তোমাদের সাথে, এবং যেটি বললাম, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর আরেকটি অধ্যায় নিয়ে। সো দেরি না করে সবাই জয়েন করে ফেলো। যারা অলরেডি জয়েন করেছে আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করেছে এবং কে কোন স্কুল থেকে জয়েন করেছো। এটি কিন্তু আমার তোমাদের সাথে অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্লাস। এর আগে তোমরা তাওকির সাকিব ভাইয়ের সাথে কিন্তু অনেকগুলো ক্লাস করেছো। সে তোমাদের মূলত ঝুঁকি এবং মুনাফা নিয়ে ক্লাস নিয়েছে, সে ক্লাস নিয়েছে অর্থের সময় মূল্য নিয়ে, এবং আমার জানা মতো মানে এই পর্যন্ত সে অলমোস্ট 4টি অথবা 5টি ক্লাস নিয়েছে। তো যাই হোক, তোমরা যারা এখনো জয়েন করোনি শিগগিরই জয়েন করে ফেলো, এবং তোমরা যারা জয়েন করেছো তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। এবং যেটি বললাম, তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, সো দ্যাট তোমাদের কমেন্ট গুলো বুঝতে পারি আচ্ছা আমার আজকে ছাত্ররা কে কে বা কার কার নাম। কারণ যখন একবার নাম পরিচিত হয়ে যায় তখন ক্লাসে দিতে সুবিধা হয়। আচ্ছা, কে প্রতিদিন ক্লাসে থাকছে বা কে বারবার রেসপন্স করছে, খুব সুবিধা হয় এটা। তো এখনই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো যে কারা কারা জয়েন করেছো এবং কোথা থেকে জয়েন করেছো। তোমাদের দেখলাম অলরেডি একটা ক্লাস চলছে অর্থনীতির বা ইকোনমিক্স এর, অবশ্য তোমাদের নেই। সো আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না। সো আমার অনেকে জয়েন করে ফেলেছে। এমডি ইব্রাহিম জয়েন করেছে, রেদওয়ান ইসলাম জয়েন করেছে, মির্জা জেরিন করেছে, নওশিন জাহান করেছে, ইভান রহমান করেছে। আচ্ছা, কয়েকটা নাম্বার মনে আসছে। মির্জা জেরিন জান্নাত আগের ক্লাসে ছিল, ইভান রহমান ছিল আমার মানে আগের ক্লাস বলতে আমার যে প্রথম ক্লাসটি ছিল। কানিজ আফরোজা জয়েন করেছে, আসমা হক, তাহরিন ইসলাম, ইফতি খান। ওকে, অনেকে জয়েন করেছে। সো যারা আছো মাত্র 14 জন, আরো অনেকে জয়েন করতে হবে। সো জয়েন করুক, এতক্ষণ আমরা এখানে থাকতে লাগি। ওকে, সো কানিজ আফরোজা। আচ্ছা, কানিজ আফরোজা হচ্ছিল কক্সবাজার থেকে। যাই হোক, তোমাদের কিন্তু মাঝে একটা ক্লাস মিস গিয়েছিল মনে আছে? গত আহ, শনিবার অথবা শুক্রবার, সরি শনিবার মোস্ট প্রবাবলি এই একটা ক্লাস হওয়ার কথা ছিল, বাট হয়নি। কারণ তখন আমি অ্যাকচুয়ালি কক্সবাজার ছিলাম। দ্যাট ইজ ওয়াই ক্লাস নিতে পারিনি, এক্সট্রিমলি সরি তার জন্য। এবং আমি যে ক্লাস নিতে পারিনি কোনো অসুবিধা নেই, আমি করব কি আরেকটি এক্সট্রা ক্লাস নিয়ে নিব, নিয়ে সেটা আমি কভার আপ করে ফেলবো, সো দ্যাট আমরা যে একটা ক্লাস পিছিয়ে গেলাম সেটা, এখন তো পিছিয়ে পড়েছে একটা ক্লাস, বাট পরবর্তী যেন আমরা আবার কোপ আপ করে ফেলতে পারি, যে আমাদের ক্লাসগুলো যেন পিছিয়ে না থাকে। প্রতি সপ্তাহে 2টা করে হওয়ার কথা 2টি করেই হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের ইমতিয়াজ আহমেদ আছে, ইপসিতা সারা আছে, নিতু আছে, দেন আব্দুল্লাহ আল হাসিব আছে, নূরজাহান আছে, আয়েশা আলম মাহি আছে। ওকে, অনেকে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক কম, আর একটু বেশি হলে বেটার, কারণ যদি তোমরা বেশি থাকো তোমাদের বেশি রেসপন্স হবে বা তোমরা সবাই একসাথে শিখতে পারবে। আমাকে ইভান বলছে স্যার বলি ভাইয়া। ভাইয়া স্যার অ্যাকচুয়ালি কি মানে, হ্যাঁ, বাইরের দেশে হয় কি যে সবাই সম্মান করে সবাইকে স্যার বলে। একজন মনে করো লোক গিয়েছে একটা দোকানে, সে যখন দোকানদারকে স্যার বলে, দোকানদারও সে ক্রেতাকে স্যার বলে। আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রথা নেই। অবশ্যই এটা ভালো প্রথা, বাট প্রথা নেই। আমাদের স্যার মানে কি, যে আসলে স্কুলের শিক্ষক বা একটু সিনিয়র টাইপের তাদেরকে স্যার বলা হয়, যদি আমি স্কুল বা কোচিং সেন্টারের কথা বলি। বাট আমাদের বয়স তো বেশি না, আমরা স্টুডেন্ট মানুষ। আমি ইউনিভার্সিটিতে পড়ি মাত্র 3rd ইয়ারে। আমাকে ভাইয়া বললেই বেটার, বিকজ তোমাদের এই যে আমার বোনও কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিবে এই আপকামিং পরীক্ষাতে। সো ভাইয়া বললে আই থিঙ্ক বেটার। সো সারিনা ভাইয়াই বলো আমাকে। আমাদের সাথে আছে ফায়েক, আহনাফ, ইমতিয়াজ আহমেদ, দেন রেদওয়ান ইসলাম, আয়েশা আলম। আমাকে এখন বলছে হেলু ভাইয়া। হেলু কেন, বাংলা তো হ্যালো হবে। আচ্ছা, লায়লা আক্তার আছে। ও কেমন আছে, অনেকেই চলে এসেছে। ওকে, সো আমরা দেরি না করে ক্লাসে শুরু করতে পারি। অলরেডি 5-6 মিনিট, 7-7.5 মিনিট হয়ে গেছে, প্রায় 8 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমরা ক্লাসটি আগাতে লাগি। সো যথারীতি আমার পরিচয় অনেক আগে পেয়েছো, আবারও বলে দিন আমার নাম এসএম রাইয়ান, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করছি। বর্তমানে 3rd ইয়ারে আছি। ঠিক 3rd ইয়ারে না, কারণ আমাদের 2nd ইয়ারে ফাইনাল পরীক্ষা হয়নি, ক্লাস শেষ, বাট করোনার জন্য ক্লাস পরীক্ষা আটকে আছে। যাই হোক, আজকে আমাদের যেই পড়ার বা বিষয় সেটি হলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখন একটা জিনিস কনফিউশন বেঁধে গেছে আমার নিজেরই। যখন আমি
তোমাদের ওই যে এবার শর্ট সিলেবাসে সার্কুলার দেখছিলাম যেটা সরকার দিয়েছে, সেখানে দেখলাম এটাকে বলা আছে পঞ্চম অধ্যায়, 5th চ্যাপ্টার। সো আমি যখন স্লাইড বানাতে কি করেছি কি, আমার কাছে একদম লেটেস্ট বইটি নেই। সো আমি করেছি কি, সরকারের যে এনসিটিবি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে, যেখানে সরকারের মানে আমাদের যেই কি বলবো বোর্ডের যে মেইন ওয়েবসাইট, সেখানে গিয়ে আমি বইটি নামালাম এবং দেখলাম বইয়ে চেঞ্জেস আছে এবং এই মূলধন আয় ব্যয় প্রাক্কলনের 6th চ্যাপ্টার আছে। সো যেটাই হোক, আমার এই চ্যাপ্টার পড়া দিয়ে কথা বলতে পারলেই হলো। সো আমাদের এই ক্লাস আচ্ছা, আমার কাছে একজন বলছে, ইভেন আগের ক্লাসে ভাইয়া বলতে এসেছিলাম, স্যার বলে মজা করতে চাওয়া আমি, আচ্ছা আমাকে ভাইয়াই বলো, অসুবিধা নেই। সো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, ওকে, এটা ইংলিশ কি, ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, কজ মূলধনী আয় ব্যয় প্রাক্কলন কেমন একটা বুয়ের নাম শোনায়, কজ তোমরা যখন কলেজে উঠবা তখন তোমাদের এই চ্যাপ্টার পাবা, আরো বিস্তৃত আকারে পাবা, এবং সেখানে দেখবা বাংলাতেও এক নাম, ইংলিশও এক নাম, এবং সেটা হলো ক্যাপিটাল বাজেটিং। সো লিখি ক্যাপিটাল বাজেটিং। দেখো আমরা কি দুইটা ওয়ার্ড, ক্যাপিটাল এবং বাজেটিং। ক্যাপিটাল মানে কি, মূলধন, আর বাজেটিং মানে কি কিছু বাজেট করা, যে আচ্ছা হিসাব নিকাশ করা, কি হবে কি হবে না, কতদূর টাকা খরচ হবে, কেন খরচ হবে, এই টাইপের। জাস্ট আমি জাস্ট বলছি, এটা অ্যাকচুয়ালি এরকম কিছু না, আমি আমার থট থেকে বলছি। সো ক্যাপিটাল বাজেটিং কি মূলত, আচ্ছা একটা কাজ করি, এটা পরে আসি, ক্যাপিটাল বাজেটিং একটু পরে আসি। কনসেপ্ট কি, এখন আমাকে অলরেডি একজন বলছে যে ভাইয়া ক্যাপিটাল বাজেটিং একটু কঠিন একটা, মানে অর্থেটি একটু কঠিন। এক্স্যাক্টলি, তোমাদের এইবার যে কঠিন বলতে ঠিক কঠিন না, বুঝতে পারলে খুবই ইজি, আর যদি না পারো তাহলে খুবই কঠিন। এখন তোমাদের যে 6টা না কত 6টা অধ্যায়, তাই না তোমাদের এইবার শর্ট সিলেবাসে, 6টার মধ্যে 2টা হচ্ছিল ম্যাথমেটিক্যাল, 2টা না 3টা অ্যাকচুয়ালি, কিন্তু ঝুঁকি আর মুনাফার মধ্যে তেমন কোনো সমস্যা নেই। মেন ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছিল অর্থের সময় মূল্য এবং মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা ক্যাপিটাল বাজেটিং। এখন আমাকে বলছে ভাইয়া প্রাক্কলন শব্দের অর্থ কি, প্রাক্কলন শব্দের অর্থ বাজেটিং, আই গেস, মানে খাঁটি, মানে এটা একদম তো একটা ইংলিশের খাঁটি বাংলা একদম সরাসরি যাবে কিনা, বাট সামহাও এটার অর্থ ছিল বাজেটিং। যাই হোক, এখানে ছিলাম, তোমাদের 2টা অধ্যায় হচ্ছিল ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, একটা হলো অর্থের সময় মূল্য এবং একটা হলো ক্যাপিটাল বাজেটিং। এখন অর্থের সময় মূল্য তোমাদের তাওকির সাকিব ভাই করিয়েছে, আই গেস খুব ভালো মতন বুঝতে পেরেছো। কিন্তু সরকার দেখলাম ক্যাপিটাল বাজেটিং এ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যে এইখানে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলোর জন্য মোট 6টা ক্লাস নিতে বলেছে অ্যাকচুয়ালি। আমাদের পক্ষে একটা 6টা নেওয়া পসিবল হবে না, বাট আমি চেষ্টা করব যতভাবে সম্ভব এটি ক্লিয়ার করে দেওয়া। এইবার আমি মানে এই মুহূর্তে আমি জাস্ট মোটামুটি তোমাদের সাথে একটা ডিসিশন নিব, অ্যাকচুয়ালি আমি জাস্ট পড়ানো একটা ডিসিশন নিতে আমি অধ্যায়টিকে মোট 3টি ক্লাসে ভাগ করেছি আপাতত। একটি হলো প্রথমে কনসেপ্ট বা বেসিক। সো আজকে আমি বেসিক নিয়ে পড়াবো এবং এটি হলো একটি ক্লাস। ক্যাপিটাল বাজেটিং কি, কিভাবে করতে হয়, এটার সুবিধা কি অসুবিধা কি, বা দেখা যাবে কোন কোন ওয়ে আছে, এই বিষয় নিয়ে। এরপরে দ্বিতীয় ক্লাস হবে হচ্ছিল গড় মুনাফার হার। গড় মুনাফার হার, আচ্ছা হার কি ভুল লিখলাম, মোস্ট প্রবাবলি হয় একার র হবে, আই গেস ঠিক লিখছি নাকি, এখনো ভুল লিখলাম। একটি ক্লাস এবং পেব্যাক সময়, এইখানে নিয়ে একটি ক্লাস আমি নিব। সো ইন টোটাল এখানে আমার দেখা যাচ্ছে 3টি ক্লাস হওয়ার কথা, কারণ তোমাদের বইয়ে এই অধ্যায়ে মেন আছে কি 2টা কনসেপ্ট, গড় মুনাফার হার বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময়, এই 2টা ম্যাথমেটিক্যাল সমস্যা আছে। সো এই 2টা নিয়ে আমি পুরো ভিন্ন 2টি ক্লাস নিব, এন্ড এই 2টি ক্লাস আমি আগামী কালকেই নিব। আমার কালকে মোট 2টো ক্লাস হবে। প্রথমে আমি ভেবেছিলাম টপিকগুলো খুবই ইজি, একটা ক্লাসে শেষ করি, বাট চিন্তা করলাম অ্যাকচুয়ালি যখন তোমাদের মতো আমি ছিলাম তখন আমার কাছে আসলে কঠিন মনে হতো, তো এখন তো খুব একদম পানি, মানে দুধ ভাত মনে হয় যে কিছুই না এটা, মানে এখন আসলে খুব ভালো হতো এখন পরীক্ষায়। বাট অ্যাকচুয়ালি তোমাদের জন্য তো একটা নতুন, বা তোমরা হয়তো অনেকে পড়েছো অনেকে পড়ো নেই, সো আমি একটু টাইম দিয়ে পড়াতে হবে, দ্যাট ইজ ওয়াই আমি 2টি চ্যাপ্টার নিব। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি যেটি করব কালকেই, কেন 2টি ক্লাস, এর রিজন হচ্ছিল অধ্যায় যখন ধরবো এগুলো হয় কি গ্যাপ দিলে একটু সমস্যা হয়েছে, কারণ
গড় মুনাফা হারের সাথে সামহাও পেব্যাক পিরিয়ডের একটা মিল আছে। মিল বলতে আমি যখন গড় মুনাফা হারের মানগুলো বের করবো তখন আমার ওইখান থেকে পেব্যাক সময়ের জন্য কিছু মান বের করতে হয়। সো গ্যাপ না দিয়ে আমি কালকে 4টার সময় 4 PM একটি ক্লাস নিব এবং 4 PM হবে হচ্ছিল গড় মুনাফার হার, 4টা থেকে 5টা 5:30। এরপর এই ক্লাসটি হয়ে গেলে তোমরা অলমোস্ট আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে মনে করো 1.5 ঘন্টার মতো বাসায় পড়তে পারবা। সো তোমরা বাসায় একটু পড়ে নিবা এই টপিকটা, দেন আবার আমি রাত 8টা থেকে 8 PM থেকে আমি আবার পে ব্যাক সময় আরেকটি ক্লাস নেবো। সো কালকে হবে 2টি ক্লাস, এবং 2টি ক্লাস আই গেস তোমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা একটু বলো তো ভাইয়ারা যে এই 3টা ক্লাস নিলে হবে নাকি তোমাদের আরো জাস্ট খালি তোমাদের কনসেপ্ট বোঝানোর পরে জাস্ট ম্যাথস নিয়ে আরো 1টা বা 2টা ক্লাস নেওয়া প্রয়োজন? আমাকে একটু কমেন্টে জানাও তো। মানে আমার ম্যাথস ক্লাস নিয়ে বলতে কি এরকম, মানে আমার প্ল্যান আছে যদি তোমরা চাও। ক্লাস নিতে কিন্তু অ্যাকচুয়ালি আমার কষ্ট হয়, সত্যি কথা, স্লাইড নিতে হয়, ম্যাথ বানাতে হয়, করতে হয়, বাট তবুও আমি তোমাদের এসেছি শিখাতে। যতক্ষণ না তোমরা শিখবা ততক্ষণ তো আমি দায়বদ্ধ থাকবো যে আচ্ছা আমার স্টুডেন্ট শিখলো কি শিখলো না। তো এটা আমার দায়িত্ব তোমাদের শিখানো, যতক্ষণ তোমরা শিখবা আমার শিখাতে হবে। সো শিখানোর মেন ওয়ে কি? প্র্যাকটিস করা। এন্ড প্র্যাকটিস তোমাদের নিজে থেকে অবশ্যই করতে হবে, বাট তবুও আমি যদি 5-7টা ম্যাথ করে দিই তোমাদের একটু সুবিধা হবে। আমি যে কনসেপ্ট নিয়ে ক্লিয়ার বলবো এই 2 এবং 3 নাম্বার ক্লাসে, এই 2টা ক্লাসে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বাট তোমরা ম্যাথ করতে গেলে আটকে যাবা। এখন তোমরা বলো তো তোমাদের কি 3টা ক্লাসে হবে নাকি আরো 1টা অথবা 2টা এক্সট্রা ক্লাস লাগবে, যেখানে হয়তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন গ্রুপে পোস্ট করে দিব, তোমরা সলভ করবা এবং আমি একটা ক্লাসে এসে সেই প্রবলেমগুলো নিয়ে আবার সলভ করবো, তোমাদের প্রবলেমগুলো আবার তোমরা সলভ করতে পেরেছো কি পারোনি, অথবা ভুল করছো কি করোনি, বা অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে। তো তোমরা জানো, বলো তো যে এক্সট্রা ক্লাস প্রয়োজন হবে কি হবে না। যদি প্রয়োজন হয় তোমরা সবাই এক্সট্রা লেখো, আর যদি না হয় তাহলে লেখো, নো লিখে দাও। তো একটু লেখো যে এক্সট্রা নাকি নো। অনেকে বলছে লাগবে, অনেকে বলছে 3টা হলে হবে। সো একটু লিখে দাও এক্সট্রা নাকি নো। একটু ওই যে সংসদে হলে নয় যে প্রশ্ন বলে সবাই বলে এই যে হাত বাড়ি দেয়, এরকম করে দেখি এবার কার কি দেখি। প্রথমে বলছে আয়েশা যে 3টা ক্লাস হলে হবে, বাট কানিজ বলছে আরো লাগবে। নালফা বলছে ভাইয়া ক্লাসটা, ভাইয়া 6টা 15 অন্য একটা ক্লাসে দ্যাট ইজ আমি নিতে পারছি না, আমার 2টা ক্লাস মানে একটু 4টার সময় নিতে হবে। আর যদি ব্যাক টু ব্যাক হয় সমস্যা হবে কি যে তোমার মানে ওইখানে হয়ে যাবে, সমস্যাটা হবে ছিল তুমি একটু মাঝখানে গ্যাপ পাবা না, গ্যাপ না পেলে তোমাদের সমস্যা হবে। বাট আমি যদি 4টা থেকে 5টা বা 5:30 পর্যন্ত ক্লাস নেই, তোমরা ক্লাস করে একটু রেস্ট নিলে 1 ঘন্টা, 6:30 থেকে 1 ঘন্টা একটু প্র্যাকটিস করলা, বাসায় পড়লা, দেন আরেকটা ক্লাস আছে তোমাদের সুবিধা। তা যাই হোক, আমাদের এরপরে রেদওয়ান বলছে ভাইয়া আরো 2-1টা ক্লাস নিলে ভালো হয়। মির্জা জাহিন বলছে এক্সট্রা। ইব্রাহিম বলছে একটা ক্লাস। আয়শা বলছে নো। নিতু বলছে এক্সট্রা। সাবা বলছে নো। রেদওয়ান এক্সট্রা। স্মিতা বলছে এক্সট্রা। মাহাদি এক্সট্রা এক্সট্রা। দেন জান্নাতুল ফেরদৌস এক্সট্রা। জুহায়ের ওয়াসিম বলছে সকালে। ভাইয়া সকালে একটু সমস্যা হয়ে যায়, সকালে কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যাকচুয়ালি ক্লাসের সময় তো অনলাইনে বা বিভিন্ন দ্যাট ইজ আমরা চাইলেও এখানে নিতে পারছি না, বা আমাদের একটু বাধ্যবাধকতা আছে। শুধু শুক্রবার আমরা নিতে পারি, এটা শুক্রবার আমাদের সকালে ক্লাস নেওয়া একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, আদির, দেন সায়ান, দেন তাহরিন, দেন জুহায়ের, ইপসিতা, রেদওয়ান, মেহেদি বলছে এক্সট্রা। আয়েশা মাহি বলছে 3টা। আচ্ছা, সো এক্সট্রা এখন 3 জন বলছে নো, বাট আমি প্রায় 10-12 জন পেলাম এক্সট্রা। সো তাহলে আমি জাস্ট একটা এক্সট্রা ক্লাস নিব, এক্সট্রা ক্লাস অন ম্যাথ। ধরে নিই ম্যাথ লিখে রাখি, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখন আমাকে একটু বলো তো এইখানে ম্যাথ নিয়ে কি আমি একটা ক্লাস দিব নাকি 2টা? এখন আমি বলি একটা ক্লাস হলে কি হবে, মানে আমি কি করব বলি একটা ক্লাসে। তো কি করব, আমি প্রশ্ন বানিয়ে তোমাদের গ্রুপে আমি পোস্ট করে দিব। মনে করো একটা প্রশ্ন পুরা থাকবে, কোনো সৃজনশীল না, নর্মাল বড় প্রশ্ন দিব, ওইখান থেকে আমি করতে দিব। তোমরা করে একটা প্রশ্ন দিব, একটা উদ্দীপক দিয়ে তোমাদের এখানে পে ব্যাক বের করতে হবে। একটা উদ্দীপক দিয়ে তোমাদের বের করতে হবে ছিল গড় মুনাফার হার। আর একটা উদ্দীপক দিব যেখানে তোমাদের সবকিছু বের করতে হবে, মানে একটা উদ্দীপক থেকে গড় মুনাফার হার এবং সেটি করে পে ব্যাক একসাথে। মনে করো একটা ক্লাস আমি তোমাকে 3টা ম্যাথ সলভ করাতে পারবো। এখন তোমরা বলো তো ক্লাস কি লাগবে, একটা নাকি 2টা? এইবার যারা বলছো হ্যাঁ মানে এখন তো আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, এইবার তোমরা বলো একটা ক্লাস লাগবে নাকি 2টা ক্লাস লাগবে, একটু বলে দাও।
আচ্ছা, ইমতিয়াজ বলছে দুইটা, সাবা বলছে দুইটা, একটু তোমরা বলিয়ে দাও, মানে তোমরা বলে দাও যে এক্সট্রা কয়টা নিব, একটা নাকি দুইটা? একটা মোটামুটি কি মানে তোমাদের অ্যাকচুয়ালি যে মাত্র তো বললাম যে কিভাবে নিব। আচ্ছা, নাজিফাত আছেন বলছে দুইটা, দুইটা। আচ্ছা, দেখলাম আমাদের এখানে তাওকির সাকিব ভাই আছে। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলেন, তাওকির সাকিব ভাই আমি মাত্র দেখলাম সে আমাদের সাথে লাইভে আছে। ভাইয়া বলছে হচ্ছিল মানে তোমাদের কিন্তু অন্য ক্লাসে যখন আমি ভাইয়ের কাছে বলি ভাইয়া বলেন তো কি করা উচিত অ্যাকচুয়ালি, আমি মূলধনে আইবার প্র্যাকটিসে তিনটা ক্লাস নেওয়ার ট্রাই করছি, একটা বেসিকের, একটা হচ্ছিল গড় মুনাফার হার, আর একটা হচ্ছিল পেব্যাক সময়। এখন আমি যা প্ল্যান করছি ওদের আরো এক্সট্রা ক্লাস নিব কিনা, একটা বা দুইটা, যেখানে খালি ম্যাথ সলভ করবো, বিকজ ম্যাথ কিন্তু মেইন। আচ্ছা, সবাই বলছে দুইটা। মির্জা বলছে ভাই আমাদের কোনো প্রবলেম থাকলে কি ওই ক্লাসে সলভ করবেন? আচ্ছা শোনো, তোমাদের প্রবলেম বলতে কি, হ্যাঁ তোমাদের প্রবলেম তো আমি অবশ্যই নিব, আমি যেটা করব তোমাদের কিছু ম্যাথস দিয়ে দিব। মনে করো কালকে ক্লাস, আমি আজকে তোমাদের ম্যাথ দিয়ে দিব এবং যেদিন ক্লাস তার আগের দিন দিব, এন্ড তোমরা করবা কি রাতে বসে এটা প্র্যাকটিস করবা, সলভ করা ট্রাই করবা। সলভ করতে হলে তোমাদের বাধা হবে অথবা তোমরা পেরে যাবা। এখন আমি ক্লাসে এসে করবো কি সেই ম্যাথগুলো আবার সলভ করে দিব। সো যদি মিলে যায় মানে তোমরা পেরেছো, না মিলে তোমাদের যে প্রবলেমগুলো আমি তখনই সলভ করে দিব। আর যদি তোমাদের কোনো টুকটাক সমস্যা থাকে তখন তোমরা কমেন্টে বলবা যে ভাইয়া এইটা করতে গিয়ে সমস্যা, যেটা করতে সমস্যা হচ্ছে, আমি তখন বুঝিয়ে দিব। আচ্ছা, সো আমাকে প্রায়, আচ্ছা দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন বলেছে দুইটা, আর দুইজন বলছে একটা করে। সো যেহেতু বেশি সংখ্যা, তো আমি ধরে নিচ্ছি আমি এখানে দুইটা ক্লাস নিব, এক্সট্রা দুইটা ক্লাস, যেটা আমার। আচ্ছা, আমাকে এখন বলছে এক্সট্রা দুইটা একটা সলভ। ভাইয়া সলভ বলতে কি আমি ক্লাসগুলো তোমাদের ম্যাথস দিয়ে দিব আগে থেকে, এন্ড দেন আমি সেগুলো সলভই করব, প্লাস সলভ করতে গিয়ে তোমাদের কাছ থেকে প্রবলেম নেব, তোমাদের কি কি সমস্যা হচ্ছে। সো আলটিমেটলি অনেকটা সলভ ক্লাসই হবে। সো অসুবিধা নেই। আচ্ছা, সলভ করা ম্যাথকে সাবমিট করবে, হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে ছবি সাবমিট করে দিবা, সো দ্যাট আমি দেখতে পারবো, বা তোমরা করবা কি করেছো তোমরা জমা দিয়ে বুঝবো যে হয়ে গেছে কিনা। আর অ্যাকচুয়ালি আমার পক্ষে চেক করতে একটু সমস্যা, সো আমি করব কি আমি ক্লাসে সলভ করে দিব, এন্ড দেন তোমরা কমেন্টে বলবো ভাইয়া আমি এই করেছি, এইভাবে আমার উত্তর এসেছে, আমার উত্তর হয়নি, বা তোমাদের সমস্যা থাকলে তোমরা মিলিয়ে নিবা। সো এই ছিল আমার ওভারঅল বিষয়গুলো। আজকে আমার ক্লাসটা আমি একটু ডিসকাস করলাম, এন্ড এইবার তাহলে যেটা ফাইনাল ডিসিশন, মোট 5টা ক্লাস হবে, 3টা থাকবে কনসেপ্ট পড়াবো, মানে কনসেপ্ট বলতে একটা বেসিক কনসেপ্ট, এখানে কোনো আসলে কোনো ম্যাথ থাকবে না। আর কালকে দুটো ক্লাস হবে ছিল গড় মুনাফার হার এবং পেব্যাক সময়ের, দুইটার জন্য দুইটা করে ক্লাস হবে। দেন আমি এই উইকে হয়তো বা এক্সট্রা দুইটা ক্লাস নিয়ে নিব, বা পরের উইকে যেভাবে হোক আমি নিয়ে তোমাদের জাস্ট বুঝাবো আচ্ছা কোথায় কি হবে। বা এরকমও করতে পারি তোমাদের নেক্সট সপ্তাহে আমি শুক্র শনি 2 ক্লাসে 2টা ব্যাংকিং এর অধ্যায় পড়ানো হবে, হয়তো বা এমনও হতে পারে ব্যাংকিং অধ্যায় পড়ানোর পরে তোমাদের আমি সলভ নিতে পারি, বাট যেটাই হবে আমি গ্রুপে জানিয়ে দিব, একটু তোমরা গ্রুপে চোখ রাখবে। সো এইবার আমি চলে যাই। আচ্ছা তাহলে সবাই ডান, 5টা ক্লাস হবে, কারো কোনো সমস্যা হচ্ছে তুমি জানিয়ে দাও। তাহলে আমি কিন্তু 5টা ক্লাস নিচ্ছি, 3টা হবে কনসেপ্ট আর 2টা ম্যাথ প্রবলেম দিয়ে সলভ করাবো, সো দ্যাট তোমাদের কোনো রিলেভেন্ট কোনো প্রশ্ন আসলে তোমরা ইজিলি অ্যান্সার করে একদম ফাটাই দিতে পারো। কারণ বলি এই অধ্যায় থেকে চোখ বন্ধ করে এসএসসি তে 3টা সৃজনশীল আসবে, সো অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা অ্যাটলিস্ট 3টা প্রশ্ন আসবে চোখ বন্ধ করে। সো যদি সিলেবাস মানে প্রশ্ন 11টা আসে, তাহলে তোমাদের অ্যাটলিস্ট 3টা অথবা 4টা, 5টা আসবে না, 3টা অথবা 4টা প্রশ্ন আসবে। সো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টি। এইবার আমি আমার মেন টপিকে চলে আসি, মূলধন বাজেটিং কি, বা মূলধনে আয় ব্যয় প্যাটার্ন কি, বা ধারণা কি, কনসেপ্ট কি। সো অনেক কিছু লিখেছি আমি, অ্যাকচুয়ালি তোমাদের বই দেখতে গেলাম, তোমাদের বইটা লিখেছিলেন হচ্ছিল শিবলি রুবায়াতুল ইসলাম স্যার। এন্ড স্যার খুবই ভালো পড়ান, অ্যাকচুয়ালি স্যারের ক্লাস পাইনি কিন্তু স্যারের নলেজ এত বেশি। স্যার হচ্ছিল প্রথমে ছিল বাংলাদেশের যে বীমা কর্পোরেশন তার চেয়ারম্যান, সো বুঝতেই পারছো বাংলাদেশের বীমা সেক্টরের হেড ছিলেন। এরপরে সে কোথায় আসে, ঢাকা ইউনিভার্সিটি যে বিজনেস ফ্যাকাল্টি, আমি যে ফ্যাকাল্টিতে লেখাপড়া করি, বা বলতে পারো বাংলাদেশের যারা কমার্সের স্টুডেন্ট তাদের একদম প্রথম টার্গেট থাকে ওইখানে। সো সেই ফ্যাকাল্টির ডিন, ডিন বলতে ওই যে একটা ফ্যাকাল্টির হেড, মানে পুরো যত সাবজেক্ট আছে সবগুলোর হেড ছিল সে। এবং বর্তমানে স্যার হচ্ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা হচ্ছিল বাংলাদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক, তার চেয়ারম্যান।
সো বুঝতেই পারছো স্যারের কত নলেজ, এন্ড স্যার খুবই সহজ ভাষায় লিখেছেন। দ্যাট ইজ, আমি যখন চিন্তা করলাম আমি একটু অন্য ভাষায় লিখবো, তখন দেখলাম অ্যাকচুয়ালি স্যার তোমাদের বইটা যেই ভাষায় লিখেছে এর চেয়ে সহজে আমার পড়ানোর যোগ্যতা থাকলে আমি নিজে বই লিখতে পারতাম। সো আমি করেছি কি ওই লাইনগুলো অনেকটা একটু কথা ঘুরিয়ে এখানে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি লাইন মানে স্লাইডের লাইনগুলো অনেকটা তোমাদের বইয়ের সাথে মিল, বাট আমি একটা উদাহরণ দিয়ে একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করবো সো দ্যাট তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এইবার আমি যেটা দেখবো সেটা হচ্ছিল মূলধন বাজেটিং কি বা ক্যাপিটাল বাজেটিং কি। সো জাস্ট প্রথমে মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দাও, কয়টা ক্লাস হবে কি হবে, এবার চিন্তা করো হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং কি। দেখো আমরা কিন্তু যখন ব্যবসা করতে যাই অনেক কিছু করি, বাট একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য একটু কমেন্ট করে বলো তো, একটা ব্যবসা প্রতিষ্ঠান কেন ব্যবসা করে বলো তো একটু। কজ তাদের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। এখন আমার কাছে ধরে নেই আজকে 500 টাকা আছে, ধরে নাও 500 টাকা না, এটা 500 কোটি টাকা, 500 টাকা তো ব্যবসা করা সম্ভব না, ধরে নেই 500 কোটি টাকা সামহাও আছে। এখন এই টাকাতে আমি কি করব, টাকা তো ফেলে রাখবো না, আমি ব্যবসা করব, কারণ কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এখন ব্যবসা করতে গেলে কি লাগবে, আমি কিসের ব্যবসা করতে পারবো, হয় কাপড়ের ব্যবসা, কাপড় ইন্ডাস্ট্রি, আমি গার্মেন্টস বানিয়ে কাপড় বানাবো, অথবা আমি জুতার জন্য মেশিন বসাবো, অথবা আমি জুস বানাবো, অথবা ধরেন আমি বেডশিট বানাবো, অথবা আমি ব্যাগ বানাবো, অথবা আমি কলম বানাবো। আমি যাই করি না কেন, যদি আমি পণ্য তৈরি করতে যাই, আমার কিন্তু ফ্যাক্টরি প্রয়োজন, আমার কিন্তু মেশিন প্রয়োজন, আমার কিন্তু জমি প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন আমার। সো এইসব জিনিসপত্র যে প্রয়োজন, এইগুলোর জন্য কিন্তু আমার একটা প্রথমে এই যে একটা মেশিন কিনবো বা এই যে একটা জমি কিনবো ব্যবসা করার জন্য, এইটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট, বিশাল টাকার। একদম এইটা একবার কিনলে কিন্তু এমন না যে আমার একটা কলম বানাতে বা একটা আমি কাপড় বানাতে আমার একটু প্রথমে মনে করো জুতা বানাতে আমার চামড়া লাগবে, আমি 500 টাকা চামড়া বানিয়ে জুতা মতো বানিয়ে দাম দিলাম হচ্ছিল 1500 টাকা, এটা কিন্তু সম্ভব না এই ক্ষেত্রে। হ্যাঁ এটা তো হয়, বাট এই যে আমি একটা মনে করো আমি জুতার ফ্যাক্টরি দিব, তো এর আগে কিন্তু আমার জুতা বানানোর মেশিন বসাতে হবে, অথবা দাম হচ্ছিল মেশিনের দাম 100 কোটি টাকা। সো এই যে আমার একটা একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আমাকে বলা হয় মূলধনী বিনিয়োগ, মূলধনী বিনিয়োগ বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আমার প্রচুর বড় পরিমাণের একটা ইনভেস্টমেন্ট। এখন এই যে ইনভেস্টমেন্ট করব, এটা কি লাভবান হবে কি হবে না, এখানে আমি বিনিয়োগ করলে কি আমি লাভের মুখ বা মুনাফার মুখ দেখতে পারবো কি পারবো না, আমি গিয়ে কি ক্ষতির মুখে মানে ইনভেস্ট করে ক্ষতিতে পড়ে দেউলিয়া হব কি হব না, অথবা বাদ দিলাম আমি প্রাণ কোম্পানির মালিক, আমি অনেক জুস বানাই, এইবার আমি করলাম নতুন একটা পেলাম, এবার আমি মনে করো ধরে নেই এবার আমি এতদিন ম্যাঙ্গো জুস বানাতাম, এবার আমি আপেলের জুস বানাবো। সো এর জন্য আমার একটা নতুন মেশিন লাগবে, বা প্রাণের মনে করো প্রাণ আপ আছে, একটা সাদা রঙের স্প্রাইট বা টাইপের, এখন মনে করো একটা কোক টাইপের কিছু বানাবো, ধরে নেই প্রাণ ডাউন বানালাম, বা মনে করো প্রাণ ফ্লাই বানাবো একটা জিনিস, সেখানে ছিল মানে প্রাণ আপ তো সাদা স্প্রাইট টাইপের, এবার কোক টাইপের কিছু একটা বানাবো। সো এই জন্য কিন্তু আমার বড় একটা মেশিনের প্রয়োজন। এই যে মেশিনটা কিনবো একটা বড় ইনভেস্টমেন্ট, হয়তো বা 20, 50 বা 100 বা 150 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট, বা আমি মেশিন যে ফ্যাক্টরিতে রাখবো সেই ফ্যাক্টরি বানাতে আরো 50 কোটি টাকা, যে জমি কিনবো সেই জমির দাম আছে 30 কোটি টাকা। এই যে ইনভেস্টমেন্ট গুলা, এইগুলা করা কি উচিত হবে কি হবে না, কারণ কি কেন উচিত হবে, মানে ইনভেস্ট করলে কি আমার লাভ হবে কি হবে না, কি আমার ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়েই যে চিন্তা করা বা করে, এইটাই হচ্ছিল মূলধন বাজেটিং এর কাজ। অর্থাৎ মূলধন বাজেটিং, দেখো মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই যে মেশিন কিনবো, এই যে জমি কিনবো, এই যে ফ্যাক্টরি বানাবো, এটা কি এমন যে 1 মাস 2 মাস বা 3 মাসের ব্যাপার, নাকি বলতো 10, 15, 20 বছরের একটা প্ল্যান নিয়ে করব? নিশ্চয়ই 10, 15, 20 বছর। একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো এই যে বিনিয়োগটা করা উচিত হবে কি হবে না, এইটার সিদ্ধান্ত যে নেওয়া, এইটার সাথে জড়িত একটি প্রক্রিয়া হচ্ছিল মূলধন বাজেটিং। একটু আমাকে কমেন্ট করে জানাও তো ভাইয়ারা যে মূলধন বাজেটিং কি, তোমরা বুঝতে পেরেছো কিনা। যে মূলধন বাজেটিং করলে কিভাবে কি হয়, যে তোমরা জানাও তো বুঝতে পেরেছো কিনা, বা মূলধন বাজেটের মেন কনসেপ্টটা কি। আচ্ছা, অনেকেই বলছে জি ভাইয়া, ইয়েস স্যার, ওকে। আই থিঙ্ক মূলধন বাজেট কি বুঝতে পারছো, যখন আমরা কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্ট করবে সেইটা কি উচিত কি উচিত না, এইটা ডিসিশন নেওয়ার সাথে মানে একটা কাজ। এবার দেখো
এই প্রক্রিয়ার সাহায্যে প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ওই যে বললাম একটা ফ্যাক্টরি বসাবো, জুতার মেশিন লাগবে, জমি লাগবে, একটা ফ্যাক্টরি লাগবে, এ কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পত্তি কিন্তু এগুলা ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এইসব সম্পত্তির প্রতিস্থাপন বলতে নতুন করে হয়তো বা স্থাপন করা এবং ব্যবসায় সম্প্রসারণ, যেরকম আমার ব্যবসা আগে যেরকম আছে, যেরকম বললাম প্রাণ কোম্পানি, আগে কিন্তু ম্যাঙ্গো জুস ছিল, এইবার তারা আর একটি জুস বানাবে অ্যাপেল জুস, অথবা তাদের প্রাণ আপ ছিল, এবার প্রাণ ফ্লাই বানাবে একটা। তো এই যে নতুন মেশিন লাগবে, এর জন্য নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, বা আগে যেইভাবে জুস হতো দিনে 500 বোতল জুস তৈরি হতো, বাট এবার একটু আমরা মেশিন চেঞ্জ করে এমন ভাবে করব দিনে 800 বোতল জুস হবে। সো উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাকলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদানুসারে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ এগুলো দেখে যে আমার নতুন সম্পত্তি ক্রয় করা উচিত হবে কি হবে না, আমার ব্যবসার সম্প্রসারণ করা উচিত হবে কি হবে না, বা আমার প্রতিস্থাপন করা উচিত হবে কি হবে না, এই বিষয় নিয়ে। আচ্ছা, সো এইগুলা হচ্ছিল আমার মূল কনসেপ্ট। এবার আমি একটু দেখি মূলধন বাজেটিং এর ধারণা, এটি কেন প্রয়োজন বা গুরুত্ব কি। দেখো তো, প্রথমেই আছে মুনাফা সংক্রান্ত। এই যে লাইনগুলো আছে না, এগুলো তোমরা পড়বে, বা আমি জাস্ট রিডিং পড়বো, তোমরা পড়লে বুঝতে পারবে, আমি জাস্ট তোমাদের মেন টপিক বুঝাই। তো একটি ব্যবসা প্রতিষ্ঠান মূল লক্ষ্য মুনাফা অর্জন, মুনাফা অর্জন মূলধন ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আমরা জানি ব্যবসায় মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন, এবং এইটাই একটা ব্যবসায়ের মানে মূলধন বাজেটিং এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? ওই যে বললাম আমার কাছে 500 কোটি টাকা আছে, আমি একটা জুতার ফ্যাক্টরি দিব। কেন ফ্যাক্টরি দিব? কারণ জুতার ফ্যাক্টরিতে কি হবে, ফ্যাক্টরির মধ্যে আমি জুতার মেশিন বসাবো। কেন মেশিন বসাবো? জুতা উৎপাদন হবে, উৎপাদন করে কি করবো, আমি বিক্রি করবো এবং আমি মুনাফা অর্জন করবো। সো দেখো, এই যে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে কোনো প্রতিষ্ঠান যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, এর রিজন একটাই থাকে, সেই বিনিয়োগ দিয়ে মুনাফা অর্জন করবে। এইবার যদি কোনো কারণে বিনিয়োগটি সঠিক না হয়, তাহলে কিন্তু পুরা শেষ। ধরে নাও আমি একজন হচ্ছিল একটা গ্রামে একটা মেকানিক, বা আমি মনে করো আমার গ্রাম হচ্ছিল খুলনাতে, আমি খুলনা মনে করো আমার বাসার দেয়ারাতে খুব একটা গ্রামে। এখন আমি ঢাকায় এসেছি, লেখাপড়া করলাম, আমি মেকানিক লেখাপড়া করছি, আমি গাড়ি ঠিক করতে পারি। আমি কি করলাম, আমি এসব লেখাপড়া করে কিভাবে গাড়ি ঠিক করতে শিখে আমি আমার গ্রামে গেলাম। গ্রামে গিয়ে সেখানে আমি একটা গ্যারেজ ওপেন করলাম, যে গ্যারেজে কি অবস্থা, সেখানে গাড়ি টাড়ি ঠিক করা হবে। কিন্তু আমার গ্রামে মানুষ যাতায়াত করতে হয় নৌকা দিয়ে, এবং তেমন কোনো ব্রিজ নাই যে গাড়ি যাতায়াত করবে, হয়তোবা পুরা গ্রামে 2টা বা 3টা গাড়ি আছে। এখন আমি যে দোকানটা দিলাম, সেই দোকান দিতে হলে আমার হয়তোবা অনেক টাকার মেশিন বসাতে হয়েছে, একটা দোকানের খরচ দিতে হয়েছে, হয়তোবা দেখা গেছে 50 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়েছে। এবার বলো তো, আমি তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে দোকানটা দিয়েছি, কিন্তু আমার কি কখনোই মুনাফা অর্জন হবে? হবে না কিন্তু, কারণ আমার কিন্তু সেইখানে এই যে আমি গাড়ির জন্য দোকান দিয়েছি, কিন্তু গাড়িই নেই, আমি কিভাবে করব? বা আমার দোকান আছে, আমি দোকানে আমি ফ্রিজ বসালাম, বাট আমার গ্রামের মানুষজন আইসক্রিম পছন্দ করে না বা ঠান্ডা জিনিসপত্র খায় না, কখনো কি এটা আমার লাভবান হবে? হবে না কিন্তু। সো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি, এবং এই বিনিয়োগটা যথাযথ কিনা এটার জন্য কিন্তু মূলধন বাজেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্ল্যান করে বলে দেয়, আচ্ছা এই যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এটা সঠিক নয়। এরপর বিনিয়োগের বিশাল আকার বা ঝুঁকির ভিত্তিতে, এগুলো একটা সেম কনসেপ্টের বিষয়। সে এই যে একটা গ্যারেজ দিব 50 লক্ষ টাকা দিয়ে, এটা কিন্তু বড় পরিমাণ অর্থ। আমি একবার একটা গাড়ি ঠিক করার মেশিন কিনে ফেললাম, কিনে ফেলার পর আমি দেখলাম যে গ্রামে তো গাড়ি নেই, আমার সপ্তাহে মাত্র একটা গাড়ি এসে মাত্র 50 টাকা দিয়ে গ্যাস লিক, টায়ার লিক করে ঠিক করে চলে যায়, বা গাড়িতে গ্যাস দেয়, দিয়ে চলে যায়। এইবার যদি এরকম, এখন আমি ইনভেস্ট করেছি 50 লক্ষ টাকা, আমার সপ্তাহে লাভ হয় 50 টাকা, মানে আমার মাসে হবে 200 টাকা, আমার বছরে কত, 2400 টাকা। এখন যদি 2400 টাকা মানে 10 বছরে হবে 24,000 টাকা, 100 বছরে হবে একক দশক শতক হাজার অযুত 2,40,000, আমার 400 বছর লেগে যাবে আমার খালি 50 লক্ষ টাকা উঠে আসতে। সো এইটা আমার কিন্তু কখনোই ঠিক হয় না। যখন বুঝতে পারলাম, তখন কি তোমার মনে হয় আমি যে 50 লক্ষ টাকা খরচ করেছি এই দোকানের জায়গা বা এই যে মেশিন বিক্রি করে 50 লক্ষ টাকা ফেরত পাবো? কখনো না কিন্তু। হয়তো আমি দেখবো এগুলো ব্যাক করে মাত্র ফেরত পেয়েছি 30 লক্ষ টাকা। সো 20 লক্ষ টাকা কিন্তু আমার পুরা লস। সো এই যে একটা বিনিয়োগের বিশাল আকার, এইটা কিন্তু মানে আমি যে ইনভেস্ট করবো, এটা যদি একবার যদি ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায়, আমার কিন্তু পুরা লস। অথবা দেখা যাবে আমি জীবনের তরে ব্যবসা করা বন্ধ করতে হবে, কারণ আমার কাছে টাকা পয়সা আর নাই। সো
মূলধন বাজেটিং এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ও ডিসিশন নেয় যে আচ্ছা এখানে ইনভেস্টমেন্ট ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, ভুল হচ্ছে কি হচ্ছে না। এইবার ঝুঁকির ভিত্তিতে দেখো ক্যাপিটাল বাজেটিং কিভাবে কাজ করে। তারা প্রথমে দেখে, মানে আমি এবার বলছি ক্যাপিটাল বাজেটিং এর কথা। যখন ক্যাপিটাল বাজেটিং কাজ করে ও করে কি দেখে, আচ্ছা এই যে মেশিনটা কিনছে, এই মেশিন দিয়ে আগামী 5 বছর এত, প্রথম বছরে 20 লাখ, পরের বছরে 25 লাখ, 3 নম্বর বছরে 16 লাখ, 4 নম্বর বছরে 20 লাখ, আবার 5 নম্বর বছরে 30 লক্ষ টাকা আসবে। এইবার তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে, আচ্ছা আমার সম্ভাব্য এত টাকা করে লাভ হবে বা আয় হবে এই বিনিয়োগ থেকে। এখন এই টাকা যদি আমার উঠে, মানে বিনিয়োগ, সরি, আমার আয় হবে, তো যদি এই টাকা আয় হয় তাহলে আমার বর্তমানে কি এই পরিমাণ টাকা বিনিয়োগ করা কি উচিত হবে কি হবে না। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেকটা ঝুঁকির ব্যাপার। আমি চিন্তা করছি পরের বছর 20 লক্ষ টাকা আসবে, বা মনে করেন আমি একটা ছাতার ফ্যাক্টরি দিলাম, আমি চিন্তা করলাম প্রতি বছর বাংলাদেশে 10 লক্ষ ছাতা বিক্রি হয়, আমি যদি ব্যবসাতেই 1 লক্ষ ছাতা বিক্রি করতে পারি আমি আমার কোম্পানি থেকে, তাহলে আমার বিশাল লাভ হবে। তো পরের বছর আমি পাবো হচ্ছিল 1 লক্ষ ছাতা বিক্রি করে আমি সব মিলায় 2 কোটি টাকা আয় করব প্রথম বছর। দ্বিতীয় বছর আমার কোম্পানি পুরনো হয়ে যাবে, নাম বাড়বে 3 কোটি টাকার। 4 নম্বর বছরে 3 নম্বর বছরকে আমার লাভ হবে 5 কোটি টাকা। আবার 4 নম্বর বছরে হয়তো বা আমার ব্যবসায় একটু পুরনো হয়ে যাবে, মেশিনপত্র তখন নতুন ছাতা চলে আসবে, তখন আমার লাভ হবে হচ্ছিল আবার 1 কোটি টাকা। এরকম চিন্তা করলাম যে আগামী 4 বছরে 2 আর 3 5 5 আর 10 আর 11 কোটি টাকা আসবে। বাট দেখা গেল প্রথম বছরেই পুরা মন্দা দেখা দিল। মন্দা বলি কি, এগুলো কি বলে, খরা দেখা দিল, দেশে কোনো বৃষ্টি হলো না। 2 কোটির জায়গায় আমার 20 লক্ষ বিক্রি হলো মাত্র 20 লক্ষ টাকার শেয়ার। সো শেয়ার বলে কি, ছাতা। সো আমার কম বিক্রি হলো, এন্ড কম বিক্রি হলো বলে মানুষ চিনতে পারলো না। পরের বছর বৃষ্টি হলো, বেশি মানুষ আমার কোম্পানি চিন্তা না বলতে, চিন্তা না মানে বলতো, মানে চিন্তা না বলে মাত্র 1 কোটি টাকার বিক্রি হলো। সো দেখো এভাবে কিন্তু বিভিন্ন ভাবে এইসব যে এস্টিমেট করে এগুলো চেঞ্জ হতে পারে। দ্যাট ইজ ওয়াই এটি অলওয়েজ একটি ঝুঁকির উপর ভিত্তি করে কাজ করে এই ক্যাপিটাল বাজেটিং। এগুলো খুবই ইজি কনসেপ্ট, তোমরা পড়লেই বুঝতে পারবে, এগুলোতে সাধারণত প্রশ্ন হয় না। এইবার আমরা দেখবো হচ্ছিল মূলধন বাজেটিং এর প্রয়োগ। কোন কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ রয়েছে আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে প্রথম স্লাইডে পড়েছি। কি কি ক্ষেত্রে, এই যে দেখো, ব্যবসায় সম্প্রসারণ, ব্যবসায় প্রতিস্থাপন, স্থায়ী সম্পত্তি ক্রয়, এই যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি অলরেডি কি কি ক্ষেত্রে এই কাজগুলো হয়ে থাকে, বা আধুনিকায়ন এইসব ক্ষেত্রে। তবু আমরা একটু আসি আবার। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। সো দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রে, অর্থাৎ যেইখানে যেইখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে সেইখানে সেখানে আমাদের মূলধন বাজেটিং আছে। অর্থাৎ যেইখানে একটু লং টার্ম ইনভেস্টমেন্ট সেখানে মূলধন বাজেটিং। এই যে মানে সিনেমায় বলে না, এই যে যারা প্রেমিক প্রেমিকা, যেখানেই তুমি সেখানে আমি, ঠিক একইভাবে যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেখানে মূলধন বাজেটিং। সো স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবসায় প্রসার, আধুনিকায়ন, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন এবং নতুন পণ্য বাজারে ছাড়া সকল সংক্রান্ত সকল প্রকার বিনিয়োগ পর্যন্ত সকল ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ রয়েছে। সো এখানে কি কি আসে, এরকম স্থায়ী সম্পত্তি ক্রয়, আমি একটা জমি ক্রয় করব, আমি একটি বিল্ডিং ক্রয় করব, আমি একটা মেশিন ক্রয় করব। এই যে ক্রয় করছি এর ফলে আমার যে টাকা আসছে এর এগেনস্টে আমার আগামী 4 বছর 5 বছর 10 বছর বা 20 বছরে কি পরিমাণ টাকা আসবে, আমার লাভ হবে কিনা, এখানে কিন্তু মূলধন বাজেটিং কাজ করে। ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ, আগে আমার দিনে মোট 500 বোতল জুস উৎপাদন হতো, কিন্তু আমি দেখলাম বাজারে আমার ডিমান্ড প্রচুর বেশি, আমার প্রতিদিন বাজারে 1000 পিস জুসের ডিমান্ড আসছে, বাট আমি মাত্র বানাতে পারছি 500। তো আমার দেখেন লাভ করার জায়গা আছে, তাই না? এবার নতুন একটা মেশিন বসানো হলো, যে মেশিন ডেইলি 950 বোতল জুস বানায়। তো এই যে একটা ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণে বা বৃদ্ধিকল্পের সম্প্রসারণ, এই যে একটা ব্যাপার আছে। সো এই যে আমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, এটা করা উচিত হবে কিনা, হলে লাভজনক হবে কিনা বা কিছু হবে কিনা, এই যে একটা চিন্তা, এখানেও কিন্তু মূলধন বাজেটিং কাজ করে। এরপরে পণ্য বৈচিত্র্যায়ন, আমি আগে বানাতাম প্রাণ আপ, যেটা হচ্ছিল সাদা রঙের একটা পানি, মানে স্প্রাইট টাইপের একটা, স্প্রাইট কালারের একটা
ব্রেভারেজ। বাট এরপর চিন্তা করলাম বাজারে অনেক মানুষ আছে যারা অ্যাকচুয়ালি স্প্রাইট কোক খোঁজে না, বরং কালো পানি সাদা পানি খোঁজে। মানে সাদা পানি বলতে স্প্রাইট হলেও হবে, প্রাণ আপ হলেও হবে, অন্য একটা হলেও হবে। বাট কালো পানি বলতে কি, অনেকে পেপসি খোঁজে, অনেকে কোকা কোলা খোঁজে, বা অনেকে আরসি কোলা খোঁজে। সো এইখানে আমার একটা কালো রঙের একটা, যদি আমি ব্রেভারে জানি তাহলে মানে কালো পানি কালারের, তাহলে ভালো হবে। সো আমি কি করব, প্রাণ আপের শুধু শুধু সাথে সাথে প্রাণ ফ্লাই বানাবো, যেটা হচ্ছে একটা কালো কালারের ব্রেভারেজ হবে, অনেকটা স্প্রাইট এবং কোকের মতো। সো স্প্রাইটের মতো আছে প্রাণ আপ, এবার আমি বানাবো হচ্ছিল প্রাণ ফ্লাই। অথবা প্রাণ আমি কি করে, আমি ম্যাঙ্গো জুস বানাই। বাট এবার আমি কি করব, এবার আমি অ্যাপেল জুস বানাবো। বিকজ দেখলাম ইদানিং মানুষের অ্যাপেলের জুস খাওয়ার প্রতি ঝোঁক বেড়েছে, বা পেঁপের জুস বানাবো, অনেকে পেঁপের জুস পছন্দ করছে। সো যদি পণ্য বৈচিত্র্য করে, এখানে তারা চিন্তা করে, আচ্ছা আমি যে এই যে পেঁপে বানানোর জন্য নতুন একটা মেশিন কিনবো, একটা ফ্যাক্টরি নিব, এটা কি আদেও লাভজনক হবে কিনা। কজ আমার দেখা যাবে বানাতে গিয়ে আমার সব মিলায় 50 কোটি টাকা খরচ হচ্ছে। সো অ্যাকচুয়ালি আমার কি লাভ হবে কি হবে না, বা এগুলাই কিন্তু ই করা। সো আমাকে বলছে ভাইয়া পোর্টফোলিও আর পণ্য বৈচিত্র্য কি একই? অনেকটা একই ভাই। মানে পোর্টফোলিও বৈচিত্র্যের এটা একটু বিস্তৃত ব্যাপার, তুমি কলেজে উঠলে পড়বো, বা ইউনিভার্সিটিতে। বাট হ্যাঁ, বৈচিত্র্যায়ন বা পোর্টফোলিও মানে তো বৈচিত্র্য করা, সো একাধিক করা। একটা জায়গায় একটা, আমি খালি আগে ম্যাঙ্গো জুস বানাতাম, এখন ম্যাঙ্গো জুসের সাথে সাথে আমি হচ্ছিল অ্যাপেল জুসও বানাবো। সো অ্যাকচুয়ালি এখানে একটু বৈচিত্র্য হচ্ছে, অনেকটা সেম না, বাট কনসেপ্ট এক, বাট বিষয় কিন্তু এক না। কনসেপ্ট সেম, বাট বিষয় কিন্তু এক না। তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমার ক্যাপিটাল বাজেটিং এর প্রয়োগ রয়েছে। এইবার আমি দেখব, আচ্ছা তোমরা বলো তো প্রয়োগের ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি কমেন্ট করে বলো যে ভাইয়া বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। আমাকে বলছে ভাইয়া পোর্টফোলিও কি, এইটা বুঝতে হলে ভাইয়া তোমাকে প্রথম ক্লাস করতে হবে, কারণ সবাই কিন্তু ক্লাস করেছে বলে প্রশ্ন করতে পেরেছে। তুমি একটু কষ্ট করে ফার্স্ট ক্লাসটা করে ফেলো, তাহলে তুমি দেখে ফেলো পোর্টফোলিও কি, অনেক সুন্দর করে বুঝিয়েছি। এখন বুঝালে অনেক শর্ট, মানে টাইম তো অনেকক্ষণ চলে গেছে, বেশি বোঝানো যাবে না। আচ্ছা আমাকে একজন বলছে ভাইয়া 2 নম্বর আবার একটু বুঝান। আচ্ছা 2 নম্বর বলতে কি, ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা। আগে আমার একটা মেশিন ছিল যেখানে আমি 500 বোতল জুস বানাতে পারতাম। বাট বাজারে দেখলাম আমার প্রতিদিন 500 বোতলে হয় না, আরো অনেক দোকান বলে ভাই আমাকে আরো জুস দেন, মানুষ জুস কিনতে চায়, বাট আপনার জুস পায় না, ডিমান্ড অনেক বেশি। তখন কোম্পানি কি চিন্তা করলো, আচ্ছা আমরা এবার মেশিন চেঞ্জ করি, যেই মেশিন দিনে 500 বোতলের বদলে 950 বোতল ম্যাঙ্গো জুস বানাবে। তো এই যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে একটা মেশিন চেঞ্জ করে, এইটা করা কি লাভবান হবে কিনা, এটা নিয়েও কিন্তু ক্যাপিটাল বাজেটিং কাজ করে। তো সবাই বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে। এরপর আমি জানবো ক্যাপিটাল বাজেটিং এর প্রক্রিয়া। আমাদের এইটাই মোটামুটি লাস্ট টপিক আজকের। বাট তবুও আমরা, আচ্ছা লাস্ট টপিক একটা এমসিকিউ আছে, একটা ছোট একটা বিষয় পড়বো যে আমাদের কি কি এখানে ম্যাথমেটিক্যাল টপিকগুলো পরে ক্লাসে করবো। জাস্ট এটা ছিল মেন এবং লাস্ট টপিক, এটা একটু ভালো মতন বোঝার ট্রাই করবা। আচ্ছা, সো মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। একটা যে মূলধন বাজেটিং কি করবো, মূলধন বাজেটিং কি একটা ওয়ে, কি ওয়ে, আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি লাভজনক হবে কি হবে না, বা আমার বিনিয়োগ করা উচিত হবে কি হবে না, এইটা ডিসিশন নেওয়ার একটা ওয়ে বা একটা মাধ্যম। সো এই যে প্রক্রিয়া বা মানে এই যে কাজ, এটা একটা প্রক্রিয়া আছে নিশ্চয়ই, পৃথিবীর সব কাজের একটা প্রক্রিয়া আছে। তোমরা কিভাবে পরীক্ষায় পাস করবা, স্কুলে ভর্তি হবা, বই কিনবা, লেখাপড়া করবা, পরীক্ষা দিবে, দেন তুমি না পরীক্ষায় পাস করবা, তাই না, বা বাসায় লেখাপড়া করবা। সো পৃথিবীর প্রত্যেকটা কাজেরই একটা প্রক্রিয়া আছে, একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে। ঠিক একইভাবে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং কিন্তু একটা সিস্টেম আছে, একটা ওয়ে আছে। এই ওয়ে কি, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের জড়িত ধাপগুলো হলো, অর্থাৎ আমি যখন একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া অ্যাপ্লাই করব, সেখানে কি কি ওয়ে আছে। প্রথম ওয়ে, নগদ প্রবাহ প্রাক্কলন। আচ্ছা, নগদ প্রবাহ কি, আমি আজকে একটা জুতার ফ্যাক্টরি দিলাম, জুতা করব, আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এখানে 5 কোটি টাকা। এবার আমি হিসাব করলাম একমো বৎসর আমার আয় হচ্ছে 1,20,00,000 টাকা। আমার দ্বিতীয় বছর আয় হচ্ছে
3 কোটি টাকা, আমার তৃতীয় বছর আয় হচ্ছে মোট 2.5 কোটি টাকা। তো আমার ব্যবসা 3 বছরের, 3 বছরে আমার আয় হবে প্রথম বছরে 1,20,00,000, দ্বিতীয় বছরে 3 কোটি, আর তৃতীয় বছরে 2,50,00,000। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো আমি কি বলেছি একটু বলো তো? যে আমি বিনিয়োগ করলাম 5 কোটি টাকার, একদম শুরুতে একটা জুতার ফ্যাক্টরি দিলাম, সেই ফ্যাক্টরি থেকে আমার প্রথম বছরে আয় হয়েছে 1,20,00,000, দ্বিতীয় বছরে আয় হয়েছে 3 কোটি, এবং তৃতীয় বছর আয় হয়েছে 2,50,00,000। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো যে আমি কি বললাম, এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি। একটু বলো তো, আমি কিন্তু কমেন্ট দেখছি যে তোমরা মানে এই বিষয়টা বুঝতে পারছো, যে এরা বুঝতে পারো তাহলে তোমরা বুঝবা যে অ্যাকচুয়ালি নগদ প্রবাহ প্রাক্কলন কি। একটু কমেন্ট করে বলো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সবাই বলছে বুঝতে পেরেছি। তো দেখো, এই যে প্রথম বছরে আয় হবে 1 কোটি, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, প্রথম বছরে আয় হবে 1,20,00,000, দ্বিতীয় বছরে হবে 3 কোটি, এবং তৃতীয় বছরে হবে 2,50,00,000। এই যে আমার আগামী বছরগুলোতে কত টাকা করে বিক্রি হবে, বা টাকা পণ্য বিক্রির মাধ্যমে টাকা আমার কাছে আসবে, এই যে আমার একটা প্ল্যান বা একটা বাজেট করা, যা অনুমান করা, আচ্ছা প্রথম বছরে আসবে এত টাকা, দ্বিতীয় বছরে আসবে এত টাকা, তৃতীয় বছরে আসবে এত টাকা, এই কাজটাকে করা হয় নগদ প্রবাহ প্রাক্কলন, মানে ক্যাশ ফ্লো। আমার প্রথম বছরে কত টাকা পরিমাণ ক্যাশ আসবে। দেখো 5 কোটি টাকা বিনিয়োগ করেছি, মানে 5 কোটি টাকা চলে গিয়েছে, এটা ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ। এরপর আমার বহিঃপ্রবাহ একবারে হয়ে গিয়েছে, এইবার সেই যে 5 কোটি টাকা চলে গিয়েছে এর বিনিময় এখন কি প্রথম বছরে আসবে 1,20,00,000 টাকা আসছে, কোম্পানিতে আসছে আন্তঃপ্রবাহ। দ্বিতীয় বছরে 3 কোটি টাকা আসছে ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। তৃতীয় বছরে 2.5 কোটি টাকা আসছে ক্যাশ ইনফ্লো। এই যে টাকাটা আসে না, মানে আসছে, এই যে চিন্তা করা, অনুমান করা, এটাকে বলা হয় নগদ প্রবাহ প্রাক্কলন। এরপরে বাট্টার হার নির্ণয়। দেখো আমরা কিন্তু ইসে পড়েছি টাইম ভ্যালু অফ মানিতে, যে আজকের টাকা এবং 1 বছর পরের 1 টাকা টাকা সমান না, আজকের 100 টাকা এবং আগামী 1 বছর পরের 100 টাকার মধ্যে পার্থক্য আছে। সো এই যে আমি 1 বছর পরে 1,20,00,000 টাকা পাবো, বাসে কিন্তু এটার মূল্য এর চেয়ে কম, হয়তো দেখা যাবে এইটা বর্তমানে টাকা দেখা যাবে 1,10,00,000, 3 কোটি, এটা যদি বর্তমানে দেখা যাবে এর মূল্য হচ্ছে 2,80,00,000 বা 2,30,00,000, বা এই যে 2.5 কোটি, এটা দেখা যাবে 1,80,00,000। সো এই যে টাকার ব্যাপারটা আছে, এটা কিন্তু আমাকে বর্তমান মূল্যে এনে ডিসিশন নিতে হবে। দ্যাট ইজ ওয়াই প্রথমে আমি চিন্তা করলাম কত কত টাকা আসবে দ্বিতীয় বছরে, আচ্ছা এই টাকাগুলো তো আমাকে বর্তমান মূল্যে আনতে হবে, সো আমি কত পার্সেন্ট ধরে বর্তমানে আনবো সেই ডিসিশন নিতে হবে। এরপর হলো বাট্টার হার নির্ণয়। যখন দুইটা হয়ে যাবে আমার কাজ শেষ। এরপরে হচ্ছিল মূলধন বাজেটিং এর পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। এইবার এইসব বিষয় নিয়ে বিভিন্ন সূত্র আছে, সেই সব সূত্রে যদি আমি জাস্ট মানগুলো ফেলে দিই তাহলে আমি উত্তরগুলো পেয়ে যাব। সো এই তিনটা ছিল ক্যাপিটাল বাজেটিং এর প্রক্রিয়া। তোমরা একটু বলো তো ক্যাপিটাল বাজেটিং এর প্রক্রিয়া বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে কিন্তু একটা এমসিকিউ দিবে, আর মোটামুটি আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ হয়ে যাবে। দেন কিছু তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবো, তোমরা এটা করলে আমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে ক্লাস করতে পারবো। একটু জানাও তো আমাকে যে তোমরা বুঝতে পারলে কিনা। আচ্ছা, আমাকে বলছে বাট্টার হার। ভাইয়া দেখো, প্রথমে আমরা বলেছি নগদ প্রবাহ প্রাক্কলন বা নগদ প্রবাহ প্রাক্কলন। এখন এই যে আমার পরবর্তী আমি যে চিন্তা করছি আমার 1 বছর পরে এত টাকা আসবে, 2 বছর পরে এত টাকা আসবে, 3 বছর পরে এত টাকা আসবে, সো ওইগুলো তো 3 বছর পরে, তাই না? আমরা কিন্তু ক্যাপিটাল বাজেট, আমরা কিন্তু অর্থের সময়মূল্যতা পড়েছি যে আজকের 100 টাকা আগামী 1 বছর পরে 100 টাকার সমান না। এটা আমরা সামহাও কিন্তু আমরা একটা পার্সেন্টেজ দিয়ে একটা মান নিয়ে কিন্তু বর্তমান মূল্যে কনভার্ট করি। ঠিক একইভাবে
ক্যাপিটাল বাজেট কিন্তু আমার এই কাজটা করতে হবে, কারণ আমি এই যে টাকাগুলো পাবো 1,20,00,000, 3,00,00,000, 2,50,00,000, এগুলোর বর্তমান মূল্য কিন্তু সেম না, ভ্যারি করবে। সো এই যে বর্তমান মূল্যে আনবো, আনার জন্য কিন্তু আমার একটা সুদের হার লাগবে বা বাট্টার হার লাগবে। এইখানে আমার সে বাট্টার হার নির্ধারণ করতে হবে। আচ্ছা আমি কত পার্সেন্ট করবো, 10%, নাকি এটা পড়বো 8%, নাকি 12%, নাকি 5.8%, এই বিষয়গুলো আমার ডিসিশন নিতে হবে, এইটা আর কিছু না। আচ্ছা সো সবাই বলছে বুঝেছে, একজন বলেছিল বাট্টার হার, আমি ক্লিয়ার করে দিয়েছি। ওকে, সো যে দিয়ে বা ক্লিয়ার হয় তোমাদের এখনই একটা এমসিকিউ আসবে, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। সো এমসিকিউ এখনই তোমাদের সামনে চলে আসলো, এটার উত্তর দাও তাড়াতাড়ি। এ বি সি নাকি ডি, জাস্ট কমেন্টে লেখো এ অথবা বি অথবা সি অথবা ডি। আচ্ছা সো আমাকে একটা প্রশ্ন করতে সবাই বলছে ভাইয়া আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়, আবার নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায় কেন? খুবই ভালো একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা প্রশ্ন করেছে ইফতি খান। ইফতি তুমি একটু আছো নাকি, একটু বলো তো। জাস্ট তুমি যদি এখন আমার ক্লাসে দেখো তাহলে একটু আমাকে জাস্ট কমেন্টে বলো যে জি ভাইয়া আছি, একটু আমাকে বলো তো। প্রশ্ন করেছে ইফতি, খুবই ভালো একটা প্রশ্ন করেছো। জাস্ট ইফতি থাকলে বলো যে জি ভাই আছি, যে প্রশ্নটা করেছো অ্যাকচুয়ালি। আচ্ছা তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছো, তাহলে ইফতি হয়তো বা আছে কি না, বা হয়তো বা লেট হচ্ছে না, এটা হয়তো বা সমস্যা। তো আমি বলি এইটা খুবই ভালো একটা প্রশ্ন, এন্ড এইটার উত্তর আমি আগামী কালকে দিব। আমার অলরেডি স্লাইড বানানো শেষ, সেখানে আমি দিয়েছি। আচ্ছা এই যে ইফতি, আচ্ছা শোনো, তোমার ওই যে আমি কমেন্ট করেছে, তোমার কাজ হচ্ছিল আমার যে পরবর্তী ক্লাস কালকে 4টার সময়, সেই ক্লাসে তুমি আমাকে এই প্রশ্নটা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এখন কপি করে রেখে দাও, কালকে আবার করবা। আমি যেহেতু কালকে আজকে টপিকটা পড়াচ্ছি না, এটা লং ডিসকাশন, এবং এই টপিক আমি অলরেডি কথা বলবো, আমি স্লাইড বানিয়ে রেখেছি এর জন্য। তো তুমি কালকে আবারও আমাকে এই প্রশ্ন বলবো, সো একদম প্রশ্নের মতো করে উত্তর দিতে পারি। যাদের প্রশ্ন সবে আগামী কালকে এই প্রশ্নের ওয়েট করবে, এবং কালকে আমি দিব। এইবার আমি বলি, অনেকে বলছে এ, অনেকে ডি, দুইটার প্রশ্ন করছে, হয় এ অথবা ডি, বাট এর রাইট অ্যান্সার হবে হচ্ছিল এ। মূলধন বাজেটিং কি নিয়ে কাজ করে? মূলধন বাজেটিং এজ ডিসিশন নেয় লং টার্ম ইনভেস্টমেন্ট করা, কি এই এক জায়গায় আমি লং টার্ম দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব নাকি করব না, এইটা নিয়ে চিন্তা করে। তহবিল সংগ্রহ করে না, ব্যবস্থাপনা করে না। তহবিল ব্যবস্থাপনা এগুলো কিন্তু কাজ হচ্ছিল অর্থায়নের। সো মূলধন বাজেটিং কাজ করে হচ্ছিল জাস্ট দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে। আচ্ছা এইবার আমার জাস্ট লাস্ট একটা টপিক, এইটা পরে আমি আজকে ক্লাস শেষ করবো। এটা বোঝার কিছু নেই, জাস্ট আমাদের মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ। সো মূলধন বাজেটিংটা ব্রড একটা ওয়ে, তাই না, যে জাস্ট ডিসিশন নেয় ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না। কিন্তু এর তো অনেকগুলো ওয়ে আছে, তাই না? সো এর মধ্যে যে 4টা ওয়ে আমাদের মূলত করা হয়, সেটা হচ্ছিল গড় মুনাফা হার বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, পেব্যাক সময় পদ্ধতি বা পেব্যাক পিরিয়ড, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা এটাকে সংক্ষেপে বলা হয় আইআরআর, এটাকে বলা হয় এনপিভি, এইটাকে বলা হয় পিবিপি, এবং এইটাকে বলা হয় এআরআর, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সো তোমরা যখন কলেজে উঠবা, তখন কলেজে উঠলে এই দুইটা পাবা, বাট তোমাদের এখন স্কুলে 9-10-এ জাস্ট এই দুটো টপিক নিয়ে পড়ানো হবে। সো আমি আগামী কালকে এইটা এবং এইটা ডিসকাস করব। কালকে 4 PM এ তোমাদের ক্লাস হবে এই টপিক, এবং 8 PM এ ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা না হয় আমরা এই টপিক নিয়ে ক্লাস করব। সো এরপরে যেটা কি নেট নেট প্রেজেন্ট ভ্যালু এবং অভ্যন্তরীণ মুনাফা, এটা তোমরা কলেজে পড়বে। এটা একটু টাফ, বাট বুঝলে খুব ইজি, এবং
ক্যাপিটাল বাজেটিং মূলত এই দুটো পদ্ধতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ আমরা কালকে যে দুইটা পড়বো এটার কিছু, আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি কি তোমরা কলেজে উঠলে বুঝতে পারবে, এখন মাথায় নেওয়ার দরকার নেই। আমরা কালকে এই খুবই 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 সহজ দুইটা ওয়ে নিয়ে পড়বো। এইসব ম্যাথ আসলে সলভ করতে 3-4 মিনিট সময় লাগে। সো এই আর কি, এই ছিল মোটামুটি আজকের ক্লাস, এন্ড আই থিঙ্ক তোমরা সব বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত হবে। তবে এর আগে বলে নেই, তোমাদের আজকের কাজ হচ্ছিল ভাই দয়া করে তোরা বাসায় ক্লাস শেষ করে বাসায় তোরা সবগুলো পড়িস ভাই, দয়া করে। ছোট ভাই বোন আমার, একটু বাসায় পড়লে কিন্তু তোমরা আসলে সবাই পারবা। অ্যাকচুয়ালি যে তোমরা ক্লাস করে বসে থাকো কখনো কিছু হবে না। আজকে ক্লাসটা শেষ হবে, হয়তোবা রাত হয়ে গিয়েছে, এখন তোমরা খাবা, খেয়ে ঘুমাতে পারো, অথবা যদি কেউ পড়ো একটু রিডিং পড়ো টপিকগুলো, মাত্র 3-4 পেজ, খুবই ইজি, তোমরা পড়লেই বুঝবা। যদি তোমরা মানে লেট করো তাহলে তোমরা একদম ল্যাক করে যাবা বা পিছিয়ে যাবা। জাস্ট যে কনসেপ্টগুলো পড়ালাম সেই কনসেপ্টগুলো বাসায় ভালো মতন পড়বা, এবং তোমাদের যে দেখবা যে 4টা ওয়ে পদ্ধতি আছে এর এক মতো সবগুলো পড়বা। এবং যারা যারা একটু চাও কালকে ক্লাসে ভালো মতন বুঝতে, ওরা যে কাজটা করবা সেটা হচ্ছিল কালকে ক্লাসে এসেই, মানে ক্লাসে আসার আগে পেব্যাক পিরিয়ড এবং বা পেব্যাক সময় এবং অন্ত আয় হার পদ্ধতি, এই দুটো নিয়ে একটু বেশি বুঝতে পারবা। মানে বুঝতে পারো একটা বাসায় পড়ে আসবা, মানে একটা বাসায় রিডিং করবা, একটু বোঝার ট্রাই করবা, তাহলে তোমরা ক্লাসে আসলে তোমরা বুঝে ফেলতে পারবে একবারে। সো বন্ধুরা, ক্লাসটি এখানেই শেষ হবে, এবং তোমরা একটু আমাকে বলো তো ভাই আমার ক্লাসগুলো কেমন লাগছে। আমার তো জাস্ট একটা ক্লাস পেয়েছো, একটু আমাকে বলো তো আমার ক্লাসগুলো ভালো লাগছে কিনা বা বুঝতে পারছো কিনা, কারণ আমার বুঝতে হবে যে আমি যে পড়াচ্ছি তোমরা অ্যাকচুয়ালি নিতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দাও, সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু ক্লাসটা শেষ করে ফেলবো। একটু আমাকে জানাও যে ক্লাসটি কেমন লাগলো বা ঠিক আছে কিনা আমার পড়ানো। নুরজান বলছে অনেক ভালো পড়ান, জুহার ওয়াসিম বলছে ভালো, কানিজ আফরাদ বলছে খুব ভালো। ওকে, আলহামদুলিল্লাহ, যাক শুনে ভালো লাগে ক্লাস কষ্ট করে। আচ্ছা, জুহার বলছে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, নূরজাহান বলছে তা ভাইয়া তাওকির ভাই সাকিব ভাই ক্লাস নেন? হ্যাঁ ভাইয়া, ক্লাসটি ভাইয়া আর একটা আমাদের একটা তোমাদের ব্যাংকিং এর 2টা অধ্যায় আছে, ভাইয়া নিবে একটা অধ্যায়, আমি নিবে একটা অধ্যায়। ভাইয়া আগামী শুক্রবার একটা ক্লাস দিবে এবং আমি নিব শনিবার। আচ্ছা আমাকে আরেকটা বলো তো, আমাকে যে বললা 2টা এক্সট্রা ক্লাস, সেই 2টা ক্লাস আমরা কোথায় করব? মানে কি এই সপ্তাহের মধ্যে, যেরকম এই যে আপকামিং উইক আমরা দেখা যাবে বুধবার এবং বৃহস্পতিবার বা এরকম 2 দিনে করে ফেলবো, নাকি আমরা একটু লেট করে ক্লাস নিব? মানে তাড়াতাড়ি করলে সুবিধা হচ্ছে কি, তোমাদের ক্লাসগুলো মানে তোমরা যদি পড়ার মধ্যে প্র্যাকটিস করা খুব হয়ে যায়, যদি আবার একটু গ্যাপ হয়ে যায় তাহলে ঝামেলা। তোমরা বলো তো, এই যে 2টা ক্লাস এক্সট্রা, কালকে 2টা ক্লাস হবে, হলে তোমাদের এই চ্যাপ্টারের মোট কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। বাট এরপরে আমাদের পরবর্তী যে এক্সট্রা 2টা ক্লাস, এখানে আমি ম্যাথমেটিক্যাল তোমাদের সমস্যা দিব, তোমরা বাসায় সলভ করবা, এটা কি তোমরা এই উইকে করতে চাচ্ছ নাকি একটু লেট করবা? আমি প্রেফার করি এই উইকে হয়ে যাওয়ার, হয়তোবা বুধবার একটা ক্লাস, বৃহস্পতিবার একটা ক্লাস, এইভাবে করবে নাকি পরবর্তী সময়টা করবে, এটা আমাকে জানাও তো, যে এই উইক নাকি পরের উইকে। জাস্ট এই উইক হলে ভালো হয়, মানে জাস্ট আমাকে জানাও, মানে তোমাদের ভালো হবে, আমার তো অসুবিধা নেই। আমি এই উইকে ক্লাসে আমার যেটুকু প্রেশার বা যেটুকু এফোর্ট দিতে হবে, পরের 2 সপ্তাহ পরে দিতে হলে সেম এফোর্ট দিতে হবে বা প্রেশার দিতে হবে। আচ্ছা, সবাই বলছে তাড়াতাড়ি, ওকে। আচ্ছা, আমাদের এইখানে কি আমাদের কন্ট্রিবিউটর আছে ভাইয়া? তাসিন, তুমি কি আছো? জি ভাইয়া আছি। আচ্ছা, সো দেখো মোটামুটি কিন্তু সবাই চাচ্ছিল যেটা এই উইকের মধ্যে হলে বেটার, সো আমি ট্রাই করব এই উইকের মধ্যে ক্লাসটা নিয়ে নেওয়ার, এন্ড যদি পসিবল হয় শিডিউল মেনে আমি এই উইকে 2টা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো। সব ঠিক আছে তাহলে? ওকে, ডান। আচ্ছা ভাইয়া আজকে লাইভ শেষ করতেছি এখানে। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তো ক্লাসটা এখানেই শেষ, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে বা কালকে দেখা হবে, কালকে 4টার সময়। সেই পর্যন্ত তোমরা কিন্তু যেটুকু পড়া দিয়েছে বাসা সব কভার করে ফেলবা। সবাইকে আসসালামু আলাইকুম।